নমস্কার, গল্পকথক রীতি শর্ট স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প নরেন্দ্রনাথ মিত্রের লেখা বিবাহবার্ষিকী। স্বামী স্ত্রীর মধ্যে জল্পনা কল্পনা অনেক দিন ধরেই চলছিল। বিকাশ আর নন্দা তাদের বিয়ের 10ম বিবাহবার্ষিকী উৎসব এবার ঘটা করে যাপন করবে। গরজটা বিকাশের চেয়ে নন্দারই বেশি। নন্দার দাদা, বৌদি, দিদি, জামাইবাবু, সহপাঠিনী, বান্ধবীরা সবাই কত নতুন নতুন ভাবে তাদের বিয়ের দিনটিকে স্মরণ করে। কেউ কেউ স্ত্রীর জন্যে শাড়ি গয়না কিনে নিয়ে আসে, কেউ স্ত্রীকে নিয়ে শহরের বাইরে গিয়ে দিনটি কাটিয়ে আসে। গাড়ি থাকলে গাড়িতে যায়, না হলে ট্রেনে যায়। কেউ বাগানবাড়ি টাগানবাড়িতে গিয়ে পিকনিক করে, কেউ বা নিজের বাড়িতেই আত্মীয় স্বজনকে ডেকে খাওয়ায়। কতভাবে আমোদ আহ্লাদ করে। ওইসব দূরে থাকুক, নন্দা এমন কপাল করে এসেছে যে অ্যানিভার্সারির দিনে ভালো একখানা শাড়িও তার জোটে না। প্রথম 2-4 বছর বিকাশ কবিতার বই আর ফুল নিয়ে আসত। বছর ধরে তাও গেছে। গতবার ছিল বিচ্ছুর অসুখ, তার আগের বার নন্দার নিজেরই টাইফয়েড হয়েছিল। বিবাহবার্ষিকীর দিনে বন্ধু বান্ধব, ফুল কি ধূপকাঠি কিচ্ছু আসেনি, ডাক্তার আর ওষুধপত্রই এসেছে। তার আগের বার নন্দা ওই সময়টায় বাবার কাছে কৃষ্ণনগরে ছিল। তার ফলে বিকাশের আর কোনো খরচ হয়নি। খামে একখানা চিঠি পাঠিয়ে দিয়েই স্মরণ উৎসব শেষ করেছে। বিকাশ হেসে বলে, দেখো, ওইসব বড় লোকের উৎসব বড় লোককেই মানায়, গরিবের কি ঘোড়া রোগ সাজে? সর্বসাকুল্যে পাই তো 250 টাকা, তার মধ্যে বাড়ি ভাড়া, দোকানপাট, মাসকাবাড়ি, 2টি ছেলে মেয়ের পোশাক, স্কুলের মাইনে, ডিসপেন্সারির ওষুধের বিল, এইসব মিটিয়ে অ্যানিভার্সারির কথা কি আর মনে থাকে? যদি বেঁচে পড়তে থাকি আর অবস্থাটা ততদিনে ভালো হয়ে যায়, আমরা 1 সেন্টিনারি করব, বিবাহ শতবার্ষিকী। নামটা যেমন গালভরা হবে, উৎসবটাও তেমনই বেশ জমকালো করে করব। নন্দা রাগ করে জবাব দেয়, কষ্ট করে তোমাকে এতদিন আর অপেক্ষা করতে হবে না। আমার যা স্বাস্থ্য, তাতে 2-4 বছরের মধ্যেই আমি তোমাকে রেহাই দিয়ে যেতে পারবো। তখন ঘটা করে দ্বিতীয় পক্ষ করো। বিকাশ সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে গম্ভীরভাবে জবাব দেয়, অত তাড়াতাড়ি কি আর সে ব্যবস্থা করতে পারবো? তার আগে একটা তাজমহল তৈরির ব্যয় আছে না? ইস, কি একজন আমার শাহজাহান রে! আচ্ছা, তোমাকে এবার একখানা দামি শাড়ি কিনে দেব। কি শাড়ি দেবে? বেনারসি? বিকাশকে হঠাৎ থেমে যেতে দেখে নন্দা ফের হেসে বলল, ভয় নেই গো, ভয় নেই। তোমার কাছে সত্যি সত্যি বেনারসিও চাইব না, সিল্ক জর্জেটও চাইব না। তাঁত দাও, মিল দাও, যা তুমি হাতে তুলে দেবে তাই আমার ঢের। তবে হাসি মুখে দিতে হবে কিন্তু। সব টাকা একখানা শাড়িতে ব্যয় করে বসবো এমন বেয়াকেলে আমি নই বাবু। তারপর মাস ভরে নন্দার জল্পনা কল্পনা চলে বিবাহবার্ষিকীর জন্য বরাদ্দ করা টাকাটা তারা আর কত সার্থকভাবে ব্যয় করতে পারে। নন্দার একবার ইচ্ছা হয় শাড়ি, ফুল, বই টই কেনা ছাড়াও 2-4 জন বন্ধু বান্ধবকে ডেকে খাওয়ায়। গতবার ফাল্গুন মাসে বিথিকা ভবানীপুর থেকে তাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে নিমন্ত্রণ করেছিল। বিকাশ যায়নি, কিন্তু নন্দা না গিয়ে পারেনি। কবিতার বই আর রজনীগন্ধায় টাকা 2.5 মতো খরচও হয়েছিল। বিথিকা খুব খাইয়েও ছিল, পোলাও, মুরগির মাংস, দই, মিষ্টি। অত না খাওয়াতে পারলেও বিথি আর পরেশবাবুকে একবার না বললে কি ভালো দেখায়? আর কিছু না হোক, বন্ধুকে ডেকে যদি ডাল ভাত মাছের ঝোলও খাওয়ানো যায় তাতেও শান্তি। কিন্তু এমন স্বামীর হাতে নন্দা পড়েছে যার মনে কবিত্ব কল্পনা বলে কোনো পদার্থ নেই, তার কেবল হিসাব আর হিসাব।
মার্চেন্ট অফিসের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আর যেন কেউ দুনিয়ায় কাজ করে না। তারা কি সবাই হিসাবের খাতাটা মনের মধ্যে গেঁথে নিয়ে আসে? প্রীতিভোজের প্রস্তাবে বিকাশ বলে, খেতে বললে শুধু তো আর পরেশবাবু আর তার স্ত্রীকে বললে চলে না, আরও 2-4 জনকে বলতে হবে। সে এক বিয়ের খরচ। তোমার বাবা কি দ্বিতীয়বার সে খরচ বইতে রাজি হবেন? দায় পড়েছে আমার বাবার। দরকার নেই তোমার কিচ্ছু করে। ফের যদি আমি তোমার সঙ্গে এসব নিয়ে কথা বলি তাহলে আমার ফিরিয়ে নাম রেখো। কিন্তু নতুন নামে ডাকবার সুযোগ স্বামীকে নিজেই করে দেয় নন্দা। পরদিনই আবার নতুন প্ল্যান করে। ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে স্বামীর মশারির মধ্যে এসে বসে, আচ্ছা যাক, দরকার নেই এবার কাউকে বলে, আসছে বছর বলবো। এবার আমরা দুজনে ফটো তুলব আর সিনেমা দেখব। সকালবেলাটা বিচ্ছু আর বিবলুকে কোনো জায়গা থেকে বেরিয়ে আনবো, তারপর দোতলার মাসিমার কাছে ওদের রেখে আমরা কোথাও বেরিয়ে পড়ব। দুজনে একসঙ্গে ঘুরে ঘুরে ফুল কিনবো, ধূপকাঠি কিনবো, কি বলো? আচ্ছা। তারপর রাত্রে ফিরে এসে কি করব বলো দেখি? খাওয়া দাওয়াটা সেদিন বেশ ভালোই হবে আশা করি। ভুরি ভোজের পর সহজেই ঘুম পাবে। 10টা বাজতে না বাজতে দুজনেরই নাক ডাকতে থাকবে। তা বিয়ের দিন একটা সানাই বেজেছিল, অ্যানিভার্সারির দিন 2টো সানাই বাজবে। দেখো, ফের যদি ওসব কথা বলো আমি কিন্তু তোমার মুখ দেখব না। সেদিন রাত জেগে জেগে আমরা আমাদের সেই পুরনো চিঠিগুলো পড়ব। তখন কি সুন্দর সুন্দর চিঠি না তুমি লিখতে। বারবার পড়লেও তা যেন আর ফুরোতে চাইতো না। মাঝে মাঝে আবার কবিতা থাকতো, কিছু রবীন্দ্রনাথের, কিছু নিজের। তখনকার দিনের তোমার অনেক চিঠি আমি যত্ন করে তুলে রেখেছি। আমার লেখা জবাবগুলোর একটাও তোমার বাক্স সুটকেসে কিন্তু খুঁজে পাইনি। আমার চিঠি তুমি রাখবেই বা কেন? আমি তো আর ভালো লিখতে পারিনি। যারা পারতো তোমার সেই বান্ধবীগুলো, তাদের চিঠি কিন্তু এখনো আছে। কি যে বলো, আমার বান্ধবী টান্ধবী কেউ নেই। গৃহিণী বলতেও তুমি, সচিব বলতেও তুমি, আর সখী বলতেও তুমি। কথাটা একেবারে অসত্য নয়। ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর স্ত্রী জাতিরা অন্য কারোর মুখ দেখা একেবারে বন্ধ না করলেও মন দেওয়া নেওয়ার পালা পুরোপুরি শেষ করে ফেলেছে বিকাশ। বিশ্বাস হন তার খড়গ নন্দার ওপর যে পড়েনি সেজন্যে কৃতজ্ঞ। তার পরিচিত অনেককে এই দুঃখ ভোগ করতে হয়েছে। বাদ প্রতিবাদের মধ্যে না গিয়ে নন্দা বলে, আমরা তাহলে রাত জেগে চিঠিগুলি পড়ব, কি বলো? বিকাশ আর আপত্তি করে না। বিয়ের 10 বছর পরে 2টি ছেলে মেয়ের মা হওয়া সত্ত্বেও নন্দা যে এতখানি রোম্যান্টিক থেকে গেছে সেই কথা জেনে বিকাশের বরং আনন্দই হয়, বিস্ময়ও নিতান্ত কম হয় না। মনের এতখানি সজীবতা ও রাখতে পারল কি করে? নিশ্চয়ই সচ্ছল অবস্থার বান্ধবীদের কাছে সব গল্প শুনেছে, কি শৌখিন সমাজ নিয়ে লেখা নভেল টভেল পড়ে হাতের কাছে অন্য কোনো পুরুষকে না পেয়ে বিবাহবার্ষিকী উপলক্ষে স্বামীর সঙ্গেই আর একবার প্রেমে পড়বার, কি পরি পরি ভাব করবার স্বাদ হয়েছে নন্দার। যাই হোক, এ স্বাদ এবার আর বিকাশ অপূর্ণ রাখবে না। পরিকল্পনা যে মঞ্জুর তা নন্দাকে সে জানিয়ে দিল। ভোরবেলার চায়ের আসরেও এসব আলাপ আলোচনা হয়। 16ই জ্যৈষ্ঠের আর বেশি দেরি নেই, আগে থেকেই তৈরি হতে হবে। নন্দা স্বামীকে অনুরোধ করে লাইফ ইন্স্যুরেন্সের কোয়ার্টারলি প্রিমিয়ামটা যেন এই মাসে না দেয় বিকাশ। সামনের মাসে না হয় কিছু ফাইন দিয়েই তা দেওয়া যাবে। বিকাশ বলে, আচ্ছা আচ্ছা, সেজন্য তোমাকে ভাবতে হবে না, 16ই জ্যৈষ্ঠের অনুষ্ঠান ঠিক মতোই হবে। বিচ্ছু আর বিবলু গম্ভীর হয়ে বাপ মার আলোচনা শোনে। 8 বছরের ছেলে বিচ্ছু বলে, মা, 16ই জ্যৈষ্ঠ কারোর জন্মদিন? হ্যাঁ, তোমার জন্মদিন? দূর বোকা। বাবার জন্মদিন? দূর, তাও নয়। বিচ্ছুর ছোট বোন বিবলু বলে, দাদাটা বোকা, কিচ্ছু জানে না। তুই জানিস নাকি? জানি তো, বিয়ের জন্মদিন, তোমাদের বিয়ে। দেখেছ নন্দা, তোমার মেয়ে এখনই কিরকম শেয়ানা হয়েছে দেখেছ?
ওকে যদি 8 বছরে গৌরীদান না করতে পারি, নবম বছর থেকে পাড়ার ছোকরাদেরও মাথা খেতে শুরু করবে, বলে রাখলাম তোমাকে। কলের কাছে কাজ করে নন্দার ঠিকেঝি সুখলতা। বয়স 35-36, হাতে শাঁখা, সিঁথিতে সিঁদুর, কপালের সীমান্ত পর্যন্ত ঘোমটা টানা থাকলেও সে কর্তা গিন্নি দুজনের সঙ্গেই কথা বলে, হাসি তামাশায় যোগ দেয়। বিকাশ আর নন্দা দুজনেই ওকে প্রশ্রয় দিয়েছে। কাজ করতে এসে সুখলতা চা খায়, 2-4টে সুখ দুঃখের কথা বিনিময়ও যে হয় না তা নয়। সুখলতা বাসন মাজে, বাটনা বাটে, কয়লা ভাঙে, উনুনে আঁচ দিয়ে দেয়, মাসে 8 টাকা করে নেয়। বাইরের কাজ করলেও বিকাশ আর নন্দার ঘরের খবর সে রাখে। কত টাকা মাইনের চাকরি করে বিকাশ, ক টাকার কাঁচা বাজার আসে, স্বামী স্ত্রীর মধ্যে কোন দিন কী ব্যাপার নিয়ে মনোমালিন্য হয় সে পর্যন্ত তার আন্দাজ আছে। বিকাশের কথা শুনে সেদিন বাসন মাজতে মাজতে সুখলতা বলল, 16ই জ্যৈষ্ঠ খুব ভালো দিন না দাদাবাবু? বিকাশ বলল, কেন বলতো? ভালো দিন তো নিশ্চয়ই, ক্যালেন্ডারের লাল তারিখ না হলে কি হবে, আমাদের পক্ষে রাঙা শুক্রবার। সুখলতা বিকাশের কথায় ব্যঞ্জনা সবখানি না বুঝতে পারলেও হাসল। আমাদের বস্তির ওই চক্রবর্তী মশাই আছে না, তাই বললেন 3টে লগ্ন আছে ওই দিন, তাই তারার বিয়ে ওই দিনই ঠিক করে ফেললাম। তারা সুখলতার বড় মেয়ে, 15-16 বছর বয়স হয়েছে, মাথায় এক গোছ কোঁকড়ানো চুল, রংটা ফর্সা, মুখখানা একটা পানের মতো, কথাবার্তা তত বলে না, কিন্তু ভাবভঙ্গি দেখলে বোঝা যায় মার মতোই বুদ্ধিশুদ্ধি রাখে। এর আগে তারাকে মাঝে মাঝে সঙ্গে নিয়ে এসেছে সুখলতা। মেয়েকে দিয়ে নন্দার পান সাজিয়েছে, কি ময়দা মাখতে বসিয়েছে, তার বদলে চেয়েছে পুরনো শাড়ি ব্লাউজ। সময় সময় না চাইতেও দিয়েছে নন্দা। আহা বেচারা, না দিলে পাবে কোথায়? নন্দা সুখলতার কথার জবাবে বলল, একেবারে 16ই জ্যৈষ্ঠই ঠিক করে ফেললে? হ্যাঁ, আমাদের কাছে একবার জিজ্ঞাসা করলে না? বিকাশ পরিহাসের সুরে বলল, কেন, ভালোই তো হয়েছে নন্দা, আমাদের ফাংশনটা না হয় সুখলতার বাড়ি গিয়েই করা যাবে। তোমার মেয়ের বিয়েতে আমাদের নিমন্ত্রণ করবে তো সুখলতা? কি যে বলেন দাদাবাবু, আপনারাই তো মেয়ের বিয়ে দেবেন, আপনারা না দিলে আমার কি সাধ্য আছে ওই মেয়েকে নামানো? আমারও সাধ্য নেই, তারার বাপেরও সাধ্য নেই। বুড়ো নিত্য রোগা, ঘর ধরা হাঁপানির রোগী, আজ 5 বছরের মধ্যে একটা পয়সা উপায় করেনি, সবই তো আমাকেই দেখতে হচ্ছে। তা আপনারা না দিলে আমি আর কোথায় যাব দাদাবাবু? বিকাশ কিছু বলবার আগেই নন্দা বলে উঠল, তাই তো তোমাকে বলছিলাম সুখলতা, আমাদের সঙ্গে পরামর্শ না করেই মেয়ের বিয়ের তারিখ ঠিক করে ফেললে। এদিকে ওই দিন যে আমাদের একটা বাড়তি খরচ আছে। তা তো জানি বৌদি, সেই বাড়তি খরচের মধ্যে দয়া করে একটু হাত ঝাড়বেন, তাহলেই আমার হয়ে যাবে। পুরুত ঠাকুর বলল তো যে দিনটা খুব ভালো, এদিকে পাত্রপক্ষেরও বেশ গরজ, মেয়ে খুব পছন্দ হয়ে গেছে তো, তাই আর দেরি করলাম না বৌদি। সুখলতার মেয়ের বিয়ে আর নন্দার বিবাহবার্ষিকীর দিন একই সঙ্গে এগিয়ে আসতে লাগলো। তোড়জোড় কোনো পক্ষেরই কম নয়। নন্দা মনে মনে ঠিক করল এদিনে সব খরচটা স্বামীর ঘাড়ে ফেলবে না। কাগজ বিক্রি করা টাকা যা সঞ্চয় করেছে তা তো নন্দার নিজেরই সম্পত্তি, তা এই উপলক্ষে ব্যয় করবে। গোপনে গোপনে আরও 5-7 টাকা যা জমিয়েছে তাও এই দিনের কল্যাণে ভাঙলে দোষ নেই। কিন্তু সুখলতা ভারী অবুঝ মেয়ে মানুষ, তার দাবি দেওয়ার যেন আর শেষ নেই। সে বাটনা বাড়তে বাড়তে একমুখ হেসে বলল, বৌদি, ও বৌদি, তারাকে কি দেবেন বলুন? নন্দা চুপ করে রইল। সুখলতা বলল, তা বৌদি, তারাকে কিন্তু একখানা জিনিস দিতে হবে, হাতের হোক কানের হোক, একখানা জিনিস আপনারা দেবেন।
সারা জীবন আপনাদের দয়া মনে রাখবো বৌদি। অসম্ভব, এই মাসে আমি কিছুই খরচা করতে পারবো না, তোমাকে তো আগেই বলে দিয়েছি সুখলতা। এই মাসে আমার নিজের খরচেরই সীমা নেই। সুখলতা তখন আরম্ভ করল, ঘোষালরা কিন্তু কানের দুল দিয়েছে বৌদি। ঠিক আছে, তা দিক গিয়ে, যার যা সাধ্য তাই তো সে দেবে, আমার নেই, আমি কোত্থেকে দেব বলো তো? সুখলতা আরও বলতে লাগলো, শুধু ঘোষালরা নয় বৌদি, দত্তরা, মুখুজ্জেরা, চৌধুরীরা সবাই দামি দামি জিনিস দিয়েছে। কেউ চুড়ি, কেউ দুল, কেউ সিল্কের শাড়ি, কেউ বা বাসন কোসন। এইসব কোনো কোনো বাড়িতে নতুন কাজ শুরু করেছে সুখলতা। কোনো বাড়িতে কাজ খুবই সামান্য, শুধু স্বামী স্ত্রীর দুখানা বাসন মেজে দেওয়া। তা সত্ত্বেও সুখলতার কন্যা দায়ে তারা যথেষ্ট সাহায্য করেছেন। নন্দারা পুরনো মনিব হয়ে যদি এমন বিমুখ হয়, তাহলে সুখলতার মতো গরিবরা দাঁড়ায় কোথায়? কিন্তু নন্দা কিছুতেই বেশি প্রতিশ্রুতি দিল না। সে বলল, পুরনো শাড়ি ব্লাউজ তুমি কম নাওনি আমার কাছ থেকে, তারপর ধার বলেই হোক আর বকশিস বলেই হোক, ফি বছরে 20-25 টাকা করে বেশি নিচ্ছ। তোমার মেয়ের বিয়েতে আলতা আর তেল সাবানের খরচ বাবদ 5টা টাকা আমি ধরে দিতে পারি, তার বেশি আমি এ মাসে কিছুতেই দিতে পারবো না। তাহলে আপনি বৌদি ধান দুর্বা দিয়েই তারাকে আশীর্বাদ করবেন, আর কিছু আপনার কাছে চাইব না। স্পর্ধা দেখো ঝি চাকরের। নন্দা ভাবল তখনই ওকে বিদায় করে দেয়, কিন্তু ঢিকে ঝি সুলভ নয়, তাই মনের রাগ মনেই চেপে রাখতে হলো। বিকাশ স্ত্রীকে আড়ালে ডেকে বলল, এক কাজ করো না, ভাঙাচোরা সোনা যদি কোথাও থাকে ওকে বের করে দাও, যা হোক কিছু একটা তৈরি করিয়ে নেবে। থাকলে তো দেব, বিয়ের পর কত গয়নাগাটি তুমি আমাকে গড়িয়ে দিয়েছ, জানা আছে মুরদ। বলে একখানা শাড়ি কিনে দিতে একবারে প্রাণ ফেটে যায়। বিকাশ আর কথা না বাড়িয়ে অফিসে চলে গেল। সুখলতা অবশ্য ধান দুর্বার ভরসায় রইল না, নন্দার কাছ থেকে 5 টাকাই হাত পেতে নিল। বিকাশ নিজের পকেট খরচ থেকে গুনে আরও 5টা টাকা সুখলতাকে দিল, কিন্তু তাতেও কি ওর মন ওঠে? মুখে কিন্তু খুবই ভদ্রতা করল সুখলতা। মিষ্টি হেসে বলল, যাবেন কিন্তু দাদাবাবু, ছেলে মেয়েদের নিয়ে একবার গিয়ে পায়ের ধুলো দিয়ে আসবেন বৌদি, তারাকে একটু আশীর্বাদ করে আসবেন। দেশে থাকলে আরও কত আমোদ আহ্লাদ ব্যয়ভূষণ করে বিয়ে দিতাম বৌদি, কিন্তু সে কপাল তো আর নয় ওর। যাক গিয়ে, জামাইটা তো ভালোই পেয়েছ, আবার অত চিন্তা করছো কেন? হ্যাঁ বৌদি, আপনাদের আশীর্বাদে ছেলেটি ভালো। বেলেঘাটায় নিজেরই একটা সেলুন আছে, 2-3 জন লোক তাতে খাটে, ভালো অবস্থা। মেয়েটাকে দেখে শুনে পছন্দ করেছে তাই, নইলে ও সম্বন্ধ কি আমরা করতে পারি? নন্দা ভাবল বিয়ের দিন একবার গিয়ে আশীর্বাদ করে আসবে, অত করে বলছে যখন। আর পাড়ার মধ্যেই ওদের বস্তি, তাদের সিমলাই পাড়া লেন থেকে মাত্র কয়েক মিনিটের পথ। তবু যাই যাই করে যাওয়া হলো না, সময়ই করে উঠতে পারল না নন্দা। সকাল থেকেই কাজ। কাল রাত্রে গিয়ে দোতলার মাসিমা মেসোমশাইকে খেতে বলে এসেছে। এই প্রৌঢ় দম্পতি তাদের দেখাশোনা করেন, খোঁজ খবর নেন। ছেলে মেয়ে দুটিকে ওদের কাছে রেখে নন্দা কোনোদিন মার্কেটিংয়ে যায়, কোনোদিন বা সিনেমায়। পুরনো বান্ধবীদের সঙ্গেও দেখা সাক্ষাতের ইচ্ছা হয় কখনো কোনো সময়। কোনো একটা উপলক্ষে ওদের না বললে কি চলে? আর দুজন বাইরের লোককে খেতে বললেই তার জন্য আলাদা আলাদা বাজার করতে হয়। রান্না বান্নার একটু বিশেষ ব্যবস্থা না করলে ভালো দেখায় না। ওদের আবার বেলায় খাওয়ার অভ্যাস। সব কাজ সারতে সারতেই 2-2:30 বেজে গেল। এদিকে বিচ্ছু আর বিবলু ভারী দুষ্ট হয়েছে। তারা বলে বেড়াচ্ছে, জানিস আজ আমাদের বাবা মার বিয়ে। মাসিমা বলছেন, তাই নাকি বিচ্ছু, সম্প্রদান করবে তুমি বুঝি? তুমি তোমার মায়ের বাবা?
না বাবার বাবা। বিচ্ছুটাও কম চালাক নয়। সে সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছে, আমি মারও বাবা, বাবারও বাবা। আমাকে মাও বাবা বলে, আবার বাবাও বাবা বলে। কি দুষ্টই হয়েছে ছেলে। বেলা গেলেও এইটুকু ভেবে নন্দা তৃপ্তি যে এমন দিনে অন্তত একটি সুখী দম্পতিকে এই উপলক্ষে আপ্যায়ন করে আজ তাদের আশীর্বাদ নিতে পেরেছে। বাপ মা দূরে থাকেন, তাদের তো বলতে পারল না, কিন্তু তাদের বয়সী দুজনকে বলল। অনেক বলা কওয়ার পর বিকাশ সেদিন সত্যি অফিস থেকে ছুটি নিয়েছে। বাজার করেছে, ছেলে মেয়ে দুটিকে নিয়ে প্রতিবেশীদের বাড়ি থেকে বেরিয়ে এসেছে, ওদের টফি আর চকলেট কিনে দিয়েছে। সবই নন্দার বুদ্ধি, তারই পরামর্শ। বিকেলে বাপ মাকে একসঙ্গে বেরোতে দেখে ওদের যাতে হিংসে না হয় সেই জন্যই এই ব্যবস্থা। তবু গোলমাল যেটুকু হবার তা হলই। নন্দাকে সেজে গুজে বিকাশের সঙ্গে বেরোতে দেখে বিচ্ছু আর বিবলু দুজনেই বায়না ধরল তারাও যাবে। বিকাশ পরিহাস করে বলল, ক্ষতি কি, ওরা বরযাত্রী হিসেবে আসুক না সঙ্গে। নন্দা বলল, তোমার কেবল ঠাট্টা, ব্যাপারটাকে তুমি মোটেই সিরিয়াসলি নিচ্ছ না। তা ভুলিয়ে টলিয়ে বিচ্ছু আর বিবলুকে মাসিমার কাছেই গছিয়ে রেখে গেল নন্দা। আজ তার ওদের নিয়ে বেরোবার মোটেই ইচ্ছা নেই। আজ কয়েক ঘন্টার জন্যে সে শুধু প্রিয়া, জননীও নয়, গৃহিণীও নয়। কিন্তু বেশি দূর বেড়ানো হলো না। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর বিকাশের দৌড় শ্যামবাজার। নড়তে চড়তে তার ভালো লাগে না। ছুটির দিনে আয়েশ করে শুয়ে বসে ঘুমিয়েই সে তৃপ্তি পায়। আলস্যের চেয়ে সংসারে বড় উপভোগ্য তার কাছে যেন আর কিছুই নেই। তবু অনেক আশ্চর্য কাণ্ড করল বিকাশ। রেস্টুরেন্টের পর্দা ঢাকা কেবিনে বসে স্ত্রীকে নিয়ে চা আর ফাউল কাটলেট খেল। ছোট একটা স্টুডিওতে ঢুকে যুগলে ফটো তুলল, যাতে বিকাশের চিরদিনের আপত্তি। আবার নাইট শোয়ের সিনেমার টিকিট কিনল 2খানা। কাপড়ের দোকানে ঢুকে 35 টাকা দামের সিল্কের একটি শাড়ি কিনে বসল। অবাক কাণ্ড। নন্দা লজ্জিত হয়ে বলল, এ কি করলে বলো তো? শাড়ির জন্য 800 টাকার বেশি তো বরাদ্দ ছিল না। বরাদ্দ কথাটা বড় বেশি গদ্য ঘেঁষা। আধুনিক কবিতাতেও ওর ব্যবহার নেই। শাড়িটা তোমার পছন্দ হয়েছে কিনা তাই বলো। পাড় জমিন দুই চমৎকার। আমার পছন্দের চেয়ে তোমার পছন্দ ঢের বেশি ভালো, কিন্তু খরচে কুলোবে কি করে? আর এত টাকা পেলেই বা কোথায়? সেজন্যে ভেবো না, কারোর তহবিল তছরূপ করিনি, সে সম্বন্ধে নিশ্চিন্ত থাকতে পারো। কিন্তু আমি তো তোমাকে কিছুই দিলাম না। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। তোমরা তো নেওয়ার ভিতর দিয়েই দাও। বিকাশ আবৃত্তি সুরে বলল। তবু 4 আনা দিয়ে একটি বেলফুলের মালা কিনে নিল নন্দা। তারপর ওরা বাড়ি ফিরল। ছেলে মেয়েদের খাইয়ে ঘুম পাড়িয়ে মাসিমাকে পাহারায় রেখে ওরা 9টার শোয়ে সিনেমা দেখতে যাবে। টিকিট তো কাটাই আছে, 10-12 মিনিট দেরি হলে অসুবিধা নেই। বাসায় পৌঁছে নিজের শোবার ঘরে এসে মালা গাছাটি স্বামীর গলায় পরিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু বিকাশ বাধা দিয়ে বলল, এখন নয়, পরে। আজ তো একই সঙ্গে বিয়ে, বাসি বিয়ে আর ফুলসজ্জা। ফিরে এসে ধীরে সুস্থে সব সারব। এবার ছেলে মেয়েদের ভোজন পর্বটা আগে সেরে ফেলো। নন্দা তাই সারল। খাওয়াবার পর ওদের ঘুমোবার ব্যবস্থা করল। মাসিমাকে আর একবার অনুরোধ করল ওদের দিকে চোখ রাখতে। তারপর সিনেমায় যাওয়ার জন্য নতুন শাড়িটি পরতে যাচ্ছে, এমন সময় দরজায় কড়া নড়ে উঠল। কে? আমি, মনমোহন। সুখলতার সেই বুড়ো স্বামী হাঁপানির রোগী মনমোহন হাঁপাতে হাঁপাতে এসেছে। এর আগেও 2-1 বার টাকা চাইতে কি স্ত্রীর কাজ কামাইয়ের কৈফিয়ত দিতে
এই বাড়িতে এসেছে মনমোহন। বিকাশ ওকে চেনে। কুঁজো কুদর্শন চেহারা, একবার দেখলে আর ভোলা যায় না। বিকাশ দৌড়ের কাছে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, তোমার মেয়ের বিয়ে হয়ে গেছে? না বাবু। কেন, বর আসেনি? মনমোহন সব খুলে বলল। বর এসেছে, তবু সমস্যা মেটেনি। কারণ বিভ্রাট বর নিয়ে নয়, শাড়ি নিয়ে। লাল রঙের যে দামি শাড়িখানা সুখলতার পিস্তুত ভাই অমূল্যধনের দেওয়ার কথা, তার পাত্তা পাওয়া যাচ্ছে না। সে পালিয়েছে। এই রাত্রে চেতলা থেকে তাকে আর খুঁজে আনা সম্ভব নয়। এদিকে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, বাড়তি টাকাই বা কোথায়? ভালো শাড়ির অভাবে এখন যে বিয়েই বন্ধ হতে বসেছে। বিকাশ বলল, নতুন লাল পেরে যে কোনো একখানা শাড়ি পরিয়ে বিয়ে দিয়ে দাও। না বাবু, তার কি উপায় আছে? বরের কাকা বড় সে আনা, সে ঘটি বাটি শুদ্ধ সব জিনিস মিলিয়ে মিলিয়ে নিচ্ছে। এক চুল এদিক ওদিক হলেও ভাইপোর বিয়ে দেবে না। আমার জান যাবে বাবু, একখানা নতুন কাপড় আমাকে দিতেই হবে। বিকাশ ফিরে এলো ঘরে। স্ত্রীর কাছে এসে বলল, কি ব্যবস্থা করা যায় বলো তো? শুনেছ তো সবই। শুনেছি, কিন্তু এক বর্ণ বিশ্বাস করিনি। সুখলতা জানে আজ আমার শাড়ি আসবে, তাই ছলে বলে সেখানে আদায় করে নিতে এসেছে। ওরা ঠগ, জোচ্চোর, বদমাস। আমি ওদের কথা এক বিন্দুও বিশ্বাস করি না। ছি নন্দা, মানুষকে অত ছোট ভেবো না, তাতে নিজেই ছোট হয়ে যাবে। শাড়ির অভাবে একটা গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, আর তুমি বুড়ো বয়সে জমকালো শাড়ি পরে সোহাগ করছো আর ওদের গালাগাল দিচ্ছ। চুপ করো তো, চুপ করো। তোমার দরদ যে কী জন্যে তার আমার টের পেতে বাকি নেই। আমি বুড়ি, আর তুমি তো চিরযৌবনের দখলি সত্ত্ব নিয়ে এসেছ। যাও, তাই ভোগ করো গিয়ে। আমার কাছে আর তোমায় আসতে হবে না। স্বামীর পাশ কাটিয়ে হাত এড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলো নন্দা। তারপর মনমোহনের হাতে নতুন কেনা সিল্কের শাড়িখানি নিঃশব্দে তুলে দিল। বিস্মিত মনমোহন কি যেন বলতে যাচ্ছিল। নন্দা তাকে ধমক দিয়ে বলল, যাও, এক্ষুনি চলে যাও, আর কোনো কথা বলবে না। প্রায় শেষ রাত অবধি ঝগড়াঝাঁটি কান্নাকাটি পালা চলল। নন্দা বারবার বলতে লাগলো, বিকাশের মতো স্বামীর হাতে পড়ে জীবনে একদিনের জন্য সে সুখী হয়নি। চিরকাল তার দুঃখে দুঃখে গেল। যতদিন যত রকমের দুর্ব্যবহার তার সঙ্গে করেছে বিকাশ, নন্দা তার ফিরিস্তি দিতে লাগলো। বিকাশ বিদ্রুপ করে বলল, তোমার যেমনই স্মৃতিশক্তি তেমনই কল্পনা শক্তি। শেষ রাত্রে প্রায় ভোর ভোর সময় স্ত্রীর ঘুমন্ত বিষণ্ণ মুখখানের দিকে চেয়ে বিকাশের বড় মায়া হলো। ভিজে চোখ দুটিতে চুম্বন করল, ঠোঁট দুটি ভিজিয়ে দিল চুম্বনে চুম্বনে। নন্দা চমকে জেগে উঠল। তার গভীর অভিমানে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, আমাকে ছেড়ে দাও। আমি ছোট, আমি হীন, আমি তোমার যোগ্য নই। কিন্তু বিকাশ কিছুতেই স্ত্রীকে ছেড়ে দিল না, জোর করে ধরে রাখল। তারপর এই ধরনের দাম্পত্য কলহের ফল যা হয়, সেই বাঞ্ছিত পরিণতি হলো। মিল হয়ে গেল দুজনের। নন্দা স্বামীর বুকের মধ্যে মুখ গুঁজে বলল, একটা কথা বলবো, বলো রাখবে? বলো। কাউকে যেন বলো না যে আমি শাড়িখানা ওদের রাগ করে দিয়েছি। বিকাশ স্ত্রীকে আরও টেনে নিয়ে অতি অনায়াসে একটি মধুর মিথ্যা উচ্চারণ করল। বারে, রাগ করে দিতে যাবে কেন? তুমি তো ইচ্ছে করেই দিয়েছ, খুশি হয়ে দিয়েছ, না হলে কি আর দিতে? আপনারা শুনছিলেন বিবাহবার্ষিকী, নরেন্দ্রনাথ মিত্রের লেখা। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে আরও ভালো গল্প আসলে আপনারা শুনতে পাবেন।
আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন।